আমি হলাম শ্রী সারদা মঠ দক্ষিণেশ্বর, তার একজন সন্ন্যাসিনী। আমার নাম প্রব্রাজিকা বোধাত্ম প্রাণা। আমাদের অনেক বছর হয়ে গেছে। আমাদের নিয়ম আছে কিছু, যেখানে যোগ দেওয়ার জন্য এই মঠ মিশন সম্বন্ধে জানতে হয়, এখানকার দীক্ষিত হতে হয়, বা বয়স আছে, মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন, বয়স সীমা আছে 23-24 বছর, বা যেমন পড়াশোনা সেই অনুযায়ী। সেটা তো ঠাকুরমাকে ভালোবেসে স্বামীজির কাজের জন্য আসতে ইচ্ছে হবে, সেটা স্বাভাবিক। যে স্বামীজি আমাদের মঠের উদ্দেশ্য হলো, স্বামীজিটা বলে গেছে যে জন্য বেলুড় মঠ করে গেছে, বেলুড় মঠেরই সিস্টার উইংস মানে মেয়েদের মঠ হলো সারদা মঠ। যে নিয়মাবলী স্বামীজি করে গেছে বেলুড় মঠ সম্বন্ধে, যেটা আমরা স্বামী শিশু সংবাদ বলে যে বইটি আছে তাতে পাই, স্বামীজি বলছেন যে এই নিয়ম বেলুড় মঠ চলবে। তখনই স্বামীজি বলেছিলেন গঙ্গার অপর পারে মেয়েদের মঠ হবে। এখানে যেমন সাধু ব্রহ্মচারী তৈরি হচ্ছে, সেই রকম ওইখানে ব্রহ্মজ্ঞানী সাধ্বী সন্ন্যাসিনী ব্রহ্মচারিণী তৈরি হবে, এবং নিয়ম একই রকম হবে। শুনে আমাদের জন্ম বেলুড় মঠ থেকে হলেও স্বামীজি বলে গেছিলেন এখান থেকে হবে, কিন্তু যখন ওরা স্বাধীন হয়ে যাবে, যখন ওরা পারবে, তখন কোনো ইন্টারফেয়ার করা হবে না। যেন পৃথিবীর ইতিহাসে সারদা মঠ একটি বিশেষ স্থান অধিকার করেছে, কারণ একমাত্র মঠ যেখানে কোনো সম্পূর্ণ মেয়েদের দ্বারা পরিচালিত মেয়েদের মঠ। আমাদের ব্যাপারে কোনো ছেলে বা মহারাজ কোনো ইন্টারফেয়ার করবে না আমাদের কোনো ব্যাপারে। পৃথিবীর ইতিহাসে এটা একটা। হ্যাঁ, অবশ্যই অনেক পরে। স্বামীজির ইচ্ছা ছিল, তখন হয়নি। স্বামীজি তখনকার তো আমাদের দেশের অবস্থা জানাই ছিল কীরকম ছিল, মেয়েদের পড়াশোনা করাটাই খুব একটা ছিল, যার জন্য ওনাকে নিয়ে থেকে আনতে হয়েছিল। না, মেয়েরা এখন অনেক বাইরে বেরিয়েছে বা শিক্ষাগত বেরোচ্ছে, সে গ্রামের দিকে থাকলেও অনেক, মানে সেই যুগের তুলনায় তো অনেকটা আমরা এসেছি। হ্যাঁ, সেই জন্য তখন স্বামীজিকে নিবেদিতাকে আনতে হয়েছিল। সিংহিনী এখন নেই, আমাকে ভাড়া করে আনতে হবে বলে আয়ারল্যান্ড থেকে স্বামীজি এনেছিলেন। সেই জন্য সেই অবস্থায় তখন সম্ভব হয়নি। তবে ছোটোখাটোভাবে নিবেদিতা স্কুলে যখন নিবেদিতা স্কুলে প্রতিষ্ঠা করতে যে শ্রীমা সারদা দেবী এসেছিলেন, সেই সময় উনি আশীর্বাদ করে গেছিলেন যে মেয়েদের মঠ যে হচ্ছে, এখানে যে মেয়েরা পড়াশোনা করবে তাদের উপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হবে। সেই মায়ের আশীর্বাদ আজও আমাদের নিবেদিতা স্কুল আছে, বাগবাজারে আমাদের সেন্টার রোডে একটা আমাদের। সেই জন্য সারদা মঠের জন্ম হয়েছে 1954-এ। মায়ের শতবর্ষতে যখন বেলুড় মঠে উদ্যোগ নিয়েছিলেন যে মেয়েদের মঠ হবে, স্বামীজি যে বলেছিলেন সেই মঠ হবে, সেই জন্য ওরা ঠিক করেছিলেন আমাদের যে দক্ষিণেশ্বরে যে সারদা মঠ এখন যেটা আছে, ওটা একটা সুরধুনী কানন বাড়িটার নাম ছিল। ওই জায়গাটা বেলুড় মঠের ব্যবস্থা করে সারদা মঠের যে সন্ন্যাস ব্রহ্মচর্য হলো, সেটা বেলুড় মঠেই প্রথম সন্ন্যাস ব্রহ্মচর্য বেলুড় মঠেই হয়। আমাদের প্রথম 1960 সালে 8 জনের সন্ন্যাস হয়। তার মধ্যে প্রথম প্রেসিডেন্ট যিনি আমাদের ভারতী প্রাণা মাতাজি, তিনি ছিলেন শ্রী শ্রী মায়ের সেবিকা সরলা দেবী। মার হাতে তৈরি করেছিলেন তাকে। এবং স্বামী শারদানন্দজি মহারাজ, শরৎ মহারাজ যিনি ছিলেন বেলুড় মঠে, উনি ওনাকে কৌল সন্ন্যাস দান করেছিলেন, নাম দিয়েছিলেন শ্রী ভারতী। সেই জন্য যখন এই 8 জনের সন্ন্যাস হয় বেলুড় মঠে, তখন তারপরে উনি সেই সময় এই আমাদের যিনি প্রথম প্রেসিডেন্ট ভারতী প্রাণা মাতাজি, উনি কাশীতে তপস্যা করছিলেন। ওনাকে মহারাজ, তখন শঙ্করানন্দজি মহারাজ বেলুড় মঠের অধ্যক্ষ ছিলেন। ওনার সময় সারদা মঠের জন্ম হয়। উনি তখন ডেকে আনিয়েছিলেন এবং ওনাকে খুব শ্রদ্ধা করতেন। উনি বলেছিলেন তোমাকে এই মঠের দায়িত্ব নিতে হবে। অধ্যক্ষ প্রেসিডেন্ট ছিলেন উনি, ওনাকে ডেকে আনিয়েছিলেন এবং ভার দিয়েছিলেন।
শরৎ মহারাজ ওনাকে শ্রী ভারতী যেহেতু নাম দিয়েছিলেন, তখন ওনারা নাম দিলেন সেই প্রব্রাজিকা ভারতী প্রাণা। এর সঙ্গে ছিলেন বাকি 7 জন, হলেন প্রব্রাজিকা মোক্ষ প্রাণা মাতাজি, প্রব্রাজিকা ভক্তি প্রাণা মাতাজি, প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণা মাতাজি, প্রব্রাজিকা মুক্তি প্রাণা মাতাজি, প্রব্রাজিকা বিদ্যা প্রাণা মাতাজি এবং প্রব্রাজিকা মেধা প্রাণা মাতাজি। এই 8 জন প্রথম ট্রাস্টিতে এদের করা হয়। প্রথম প্রেসিডেন্ট ছিলেন উনি। জেনারেল সেক্রেটারি ছিলেন আমাদের মুক্তি প্রাণা মাতাজি, এরা ছিলেন। এইভাবে শারদা মঠের জন্ম হয় এবং যখন থেকে হয়ে যাচ্ছে। মানে পড়াশোনা করতে যায় যেসব মেয়েরা, তাদেরকে কি করতে হয় ওখানে পড়াশোনা করতে গেলে? আমাদের কাছে পড়াশোনা করে আসতে হয় জয়েন করতে গেলে। আমাদের স্কুল আছে, নিবেদিত স্কুল আমাদের যেমন একটা ব্রাঞ্চ আছে, দমদমে আমাদের রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন কলেজ আছে। আচ্ছা, সেখানে এমনি যেমন সব ছেলেমেয়েরা ভর্তি হয় তেমনভাবে ভর্তি হয়। যদি পড়াশোনা করে এসে তারপরে পড়াশোনা ওখানেও পড়তে পারে, অন্য জায়গায়ও পড়তে পারে, কোনো আমাদের মিশনেই পড়তে হয় তার কোনো কথা নেই। তো তাহলে কি সংসার ত্যাগ করেই আসতে হয়? তাদের বিবাহিত হতে হয় না, সংসার করবে না ভেবে নিয়েই তারা সংসারটা ত্যাগ করে। তো মানে সব ওখানে রামকৃষ্ণ মিশনেও তো যেমন একই ধরনের। তো আর সংসারে ফিরে যাওয়ারও তো ব্যাপার থাকে না? স্বেচ্ছা যারা ত্যাগ করি সেটা আবার কেন যাব? দরজাটা তো খোলা আছে, আমি যখন খুশি বেরিয়ে যেতে পারি। কিন্তু আমি স্বেচ্ছায় যারা ত্যাগ করে এসেছি, আমি এই জীবনটাকে নেব বলে এসেছি, অতএব সেখানে তো বেরোবার প্রশ্ন আসছে না। আচ্ছা, ধরুন মানে আপনাদের যেরকম চিন্তাধারা, আপনাদের যেরকম সংস্কৃতি, আপনাদের নিজেদের যদি বংশ হতো তাহলে তাদের মধ্যে সেইটা তো আরও বেশি করে থাকতো, মানে আরও বেশি শালীনতা থাকতো তাদের মধ্যে, যেটা আজকাল দেখা যায় না। সেটা তো আমার সংসারে থাকার ব্যাপার না। তারা যদি সেই দেখে যে পরিবার থেকে যে সাধু হচ্ছে, সেই পরিবারের মানুষরা দেখছে বা যোগাযোগ রাখছে, তখন তারা শিখবে, যদি শেখার হয়। না সঙ্গে যোগদান না করলেও অনেক অনেক ভদ্র সভ্যশালী মানুষকে দেখি, আমরা দেখি না কি? শুধু ভালো সংখ্যা সবসময় কম থাকে। কুরুক্ষেত্র যুদ্ধে পঞ্চ পাণ্ডব ছিলেন একদিকে, আর অক্ষয় সৈন্য ছিল এক দিক কৌরব পক্ষে। পাণ্ডব পক্ষে 5 জন ছিল, কত সংখ্যায় কম ছিল যোদ্ধা, কিন্তু সেই পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। আর কৌরব পক্ষে অসংখ্য সৈন্য ছিল, সংখ্যা তো সেটা বেশি হবেই, সবসময় ভালো সংখ্যা কম হয়, এটাতে নিয়ম। ঠিক আছে, নমস্কার, জয় মা, জয় মা।